একটা সময় ছিল তাদের টেরিটরিকে ইউজ করে ধরো তর্কের খাতিরে মেনেই নিলাম টেরারিজম হতো। আজকের ডেটে দাঁড়িয়ে সে কি করছে, সে গোটা বিশ্বের থেকে টাকা অ্যাকিউমুলেট করছে, তাদের সাধারণ মানুষকে বাঁচার উপায় দিতে না, সেই টাকা অ্যাকিউমুলেট করে মাসুদ আজহার বা তাদের বাকি টেরারিস্ট অর্গানাইজেশন গুলো যেগুলো আছে সেগুলোকে আরো কত বড় করতে পারে, আরো তার ইউনিভার্সিটি গুলো বা ইন্ডিয়ার বর্ডারের কোন কোন জায়গায় নিয়ে যেতে পারে সেইটার জন্য। সুতরাং পাকিস্তানকে অসহায় ভাবার কোনো দরকার নেই। এই জায়গাটা থেকেই কি তাহলে ভারতকে আরো বেশি করে সতর্ক থাকতে হবে? কারণ আমেরিকা নিজের মাটিকে তারা কলঙ্কিত করে না, নিজের মাটিতে তারা যুদ্ধও করে না, নিজের মাটিকে খারাপ কাজে ব্যবহার করে না। আমরা যদি ওসামা বিন লাদেনের ইতিহাস দেখি বা মাসুদ আজহারের যদি আমরা ইতিহাস দেখি, তাহলে সেই জায়গা থেকে কি ভারতের কোনো রকম কোনো আশঙ্কা থাকছে? দেখুন, আমার পাড়ায় একটা পাগল ছিল, বুঝলেন, সে না মানে আমাদের যে কারুর বাড়িতে ঢুকতো, ঢুকে বিভিন্ন রকম নোংরামি করতো, খাবার ফেলে দিত, এই করতো, যা যা মানে নোংরামি অসভ্যতামি করা যায় সবই করতো। তো একদিন তার ব্যাপারে কমপ্লেন করতে আমরা তার বাড়ি গেলাম। বাড়ি গিয়ে দেখলাম তার বাড়ি কিন্তু ঝাঁ চকচকে পরিষ্কার। তখন আমরা বুঝতে পারলাম এটা পাগল নয়, এটা শেয়ালা পাগলামি। নিজের বাড়িটা সে পরিষ্কার রাখে, যত নোংরামি এবং যত পাগলামি অন্যের বাড়িতে গিয়ে দেখায়, কারণ পরবর্তীকালে পরিষ্কার করতে গেলে এবং দায়িত্বটা নিতে গেলে সেই বাড়ির লোককে নিতে হবে, উনাকে নয়। সুতরাং এই শেয়ানা পাগলামি দেখে এবং সেটাকে ট্রিট করে আমরা অভ্যস্ত, আমরা জানি এটা কিভাবে করে। দেখুন, আমরা আফগানিস্তানকে যথেষ্ট অবজারভেশনে রেখেছি, সিরিয়াকে যথেষ্ট অবজারভেশনে রেখেছিলাম, ইরাকের সাথে কি ঘটেছে সেটাকে অবজারভেশনে রেখেছিলাম। সেটাকে রেখেই আমি এখনো বলছি, দায়িত্ব নিয়ে একটা ভারতীয় হিসাবে বলছি, ভারতীয় কিন্তু অপারেশন সিন্দুরের পরে বুঝে শুনে রিটালিয়েট করেছিল এবং বুঝে শুনে সেই বাংকার গুলোকে হিট করেছিল যেগুলোতে টেরারিস্ট আউটফিটস ছিল। ভারতীয় সৈন্যবাহিনী চাইলে ডাইরেক্টলি ওদের মিলিটারি বেসকে হিট করতে পারতো, যেটা করেনি। পয়েন্টটা হচ্ছে, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো, পাকিস্তান যদি আজকের ডেটেও না বোঝে যে তার বেঁচে থাকার জন্য কোনটা প্রয়োজন, অক্সিজেন নাকি কোনো টেরারিস্ট অর্গানাইজেশনের আশীর্বাদ, তাহলে সেটা কেউ বোঝাতে পারবে না। দ্বিতীয়ত, যদি বাংলাদেশ মনে করে যে বাংলাদেশ তার টেরিটরিকে ওই রকম স্কোয়ার ফিটে বিক্রি করে, ওই একই রকম ভাবে আমেরিকার নন কনভেনশনাল ওয়ার স্ট্র্যাটেজির পার্ট হয়ে দিনের পর দিন তাদেরকে ব্যবহার করে ভারতবর্ষের মধ্যে নাশকতা, ভারতবর্ষের মধ্যে নন কনভেনশনাল আউটফিট গুলোকে এন্ডোর্স করার প্রসেসটাকে আরো আরো করে ইন্ডাস্ট্রিয়ালাইজ করার চেষ্টা করবে, তাহলে আমি বলবো তারা এখনো ঘাসে মুখ দিয়ে চলছে। তারা জানে না যে যদি ভারত রিটালিয়েট করতে শুরু করে তাহলে কিন্তু কেউ বাঁচবে না, কেউ পার পাবে না। আর এখন যখন ভারত ডাইরেক্টলি এসসিওর মাটিতে বসে বলে দিয়েছে যে আমাদের কাছে টেররিজম ইজ নো মোর জাস্ট আ সাবজেক্ট বাট আ প্রায়োরিটি, তাহলে কিন্তু একটা জিনিস বুঝে নিতে হবে, সেই টেররিজমকে যেমন আমরা কাউন্টার করব, টেররিজমকে যারা এন্ডোর্স করছে যেমন আমরা কাউন্টার করব, তেমনি এই গোটা এন্ডোর্সমেন্টের পিছনে যারা ফক্স প্লে চালাচ্ছে তাদের কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না। একদম। মার্কো রুবিওর একটা বক্তব্য ভীষণভাবে প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হচ্ছে যে ভারতের সঙ্গে আমেরিকার যে সম্পর্ক ছিল সেই সম্পর্ক তারা চালিয়ে নিয়ে যেতে আগ্রহী। যদি আমি তার বক্তব্যটাকে বাংলায় অনুবাদ করি, ব্যাপারটা এটাই দাঁড়ায়। এর মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন? কারণ যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলেন গত ডিসেম্বর জানুয়ারিতে, যখন আমরা দেখলাম তখন নরেন্দ্র মোদীর সঙ্গে এবং ভারতের সঙ্গে ভীষণ ভালো একটা সম্পর্ক, তিনি কি সেটার কথা উল্লেখ করলেন নাকি ঘুরিয়ে অন্য কিছু বলার চেষ্টা করলেন? দেখুন, ডক্ট্রিন অফ পিস প্রসেস বলে একটা মানে আর্কাইভ আছে, যারা বিভিন্ন রকম স্পেশালাইজড স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, স্ট্র্যাটেজিক স্টাডিজ নিয়ে পড়াশোনা করে, তারা অনেকেই এই মানে এক্সাম্পলটা পড়েছেন। ব্যাপারটা এরকম, সেটা হলো পিস ক্যানট কাম বাই ডিসকাসিং ইন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পিস। শান্তির ভাষায় কথা বললে কোনোদিন হয় না। কোনো একটা লোক যদি আমাকে একটা চড় মারে, আমি যদি বলি ভাই বসো আমার সাথে একটু কথা বলে একটু আলোচনা করো, সে আমাকে আরো দুটো চড় মারবে। যদি কোনো একটা লোকের চড়কে আমি পাল্টা থেকে 5টা চড় মারি, বিশ্বাস করো 6 নম্বর চড়টা মারার আগে সে বসে আমার সাথে শান্তির আলোচনা করতে আগ্রহী হবে। এটা হচ্ছে পিস ডক্ট্রিন। পয়েন্টটা হচ্ছে যে আজকে ভারত যখন এতগুলো দেশকে নিয়ে সেই পিস ডক্ট্রিনের 3-4টে চাপড় মেরে দিয়েছে আমেরিকার গালে, তখন আমেরিকার মনে পড়ে গেছে যে ভারতবর্ষ আমেরিকার কত ভালো বন্ধু এবং ভারতবর্ষকে নিয়ে কত লং টার্ম পার্টনারশিপের কথা বলছে। যদি এই টুইটটাই করতে হতো, বাছাড়া কেন 3-4 দিন আগে করলো না সেটা আমার ডাউট।
আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই যে বললাম ভারতবর্ষ এমন একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের নিজস্ব দর্শন এত গভীর এবং তার এত ভার্সেটাইলিটি এবং এত বড় স্পেকট্রাম, আমরা জানি এক্স্যাক্টলি কে কোন ডিপ্লোমেসি কিভাবে আমাদের সাথে খেলতে চাইছে। তার কারণ আমরা বুঝি যে তোমরা হা বলতে হাবড়া বলছো না হা বলতে হাওড়া বলছো, দুটোই তোমাদের কাছে একই রকম শুনতে লাগলেও সঠিক পার্থক্যটা বোঝার ক্ষমতা এবং তার বোঝার জন্য যে মস্তিষ্ক বা মগজাস্ত্রের প্রয়োজন, সেটা ভারতীয়রা নিয়েই জন্ম নেয়। ঠিক, কিন্তু ডোনাল্ড ট্রাম্প তিনি মোটামুটি ভাবে যা যা বিষয়গুলো বলেছিলেন তার নির্বাচনী প্রচারে বিশ্ব শান্তির পক্ষে তিনি যেভাবে বলেছিলেন যে আমি থাকলে হয়তো ইউক্রেন রাশিয়া যুদ্ধটাই হতো না, কিংবা ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের যে লড়াইটা চলছিল সেটাও হতো না, কিন্তু তিনি ফিরে এসে তো সেই কাজটাই করলেন। পুতিন স্পষ্ট করে দিয়েছেন এসসিও মিটিংয়ে যে কেন ইউক্রেনে শান্তি ফিরছে না তার জন্য রাশিয়া দায়ী নয়, তার জন্য পশ্চিমা বিশ্বের দেশগুলো, এবং তিনি ন্যাটোর দিকেও কিন্তু খানিকটা হলেও তিনি আঙুল তুলেছেন। এবং ডোনাল্ড ট্রাম্প তিনি যে একটা যুদ্ধের জিগির তুলে দিয়েছেন গোটা বিশ্বে, সেটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। ভারতের ক্ষেত্রেও কোথাও আবার একটা এই জিগিরটা আশঙ্কা দেখা দেবে না তো? শুনুন, কান পাতলে গুজব শোনা যায় যে পান মশলা বিক্রি করে যে সেই সব থেকে বেশি ক্যান্সার হাসপাতাল খোলার জন্য উদ্যোগী হয়। সুতরাং এতে অবাক হওয়ার কিছু নেই, এটা বুঝতে হবে যে ডোনাল্ড ট্রাম্প এক্ষেত্রে কি কি, যদি সেটা একটু পয়েন্ট আউট করেন যে ভারতের রিস্ক ফ্যাক্টরগুলো কি কি থাকছে। দেখুন, রিস্ক ফ্যাক্টর এবং প্লাস পয়েন্ট দুটোই আমি বলছি। রিস্ক ফ্যাক্টরটা এটা যে সেটা হচ্ছে আমাদের রিস্ক ফ্যাক্টর টেরারিজম অবশ্যই, কিন্তু টেরারিজমের থেকেও আমার মনে হয় অ্যাট দিস পয়েন্ট অফ টাইম আমাদের বেশি রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্সেস, যেগুলো ইনসার্জেন্সির আন্ডারে পড়ে। মানে টেরিটোরিয়াল যে ইনসার্জেন্সি বা ইনসার্জেন্ট গ্রুপগুলো আছে তাদেরকে ফান্ডিং করার একটা প্রবণতা দেখা দিতে পারে, এবং এমনও দেখা দিতে পারে রিজিওনালি বিভিন্ন জায়গা, বিশেষ করে নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়া এবং বিশেষ করে এক্সট্রিম সাউথ অফ ইন্ডিয়াতে বিভিন্ন রকম আমরা জানি যা ডিস্টার্বড আউটফিটস আছে, সেই আউটফিটস গুলোকে অ্যাক্টিভেট করানোর চেষ্টা করা হতে পারে, অ্যাক্টিভেট করানোর চেষ্টা বা এন্ডোর্স করার চেষ্টা হতে পারে খালিস্তানি মুভমেন্টকে। শুধু তাই নয়, আমি আরেকটা স্টেপ এগিয়ে বলছি, সাধারণভাবে আমাদের এখানে যে জাতিভিত্তিক বিভেদ বা জাতিভিত্তিক যেই ধরনের একটা কাউন্টার পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সিসরা, সেইটাকে এন্ডোর্স করে বিভিন্ন রকম ভাবে আঘাত করার চেষ্টা করা হতে পারে আমাদেরকে। সুতরাং আমাদেরকে সে জায়গায় ভীষণভাবে সতর্ক থাকতে হবে। দ্বিতীয়ত, ভারতবর্ষের আগামী 2-3 বছরের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকশনস আছে, বিশেষ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্টেটে ইলেকশনস আছে যাদের সাথে ইন্টারন্যাশনাল বর্ডার লাইন একই সাথে আছে আর কি, দে ক্যারি ইন্টারন্যাশনাল বর্ডার লাইন। এই স্টেট গুলোতে খুব ভালো করে বুঝতে হবে কোথায় কোথায় ভোটার পেনিট্রেশন ঘটানো হচ্ছে।